নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে তো দেখতেই পেয়েছেন মার্কেটে একটা ভালো র্যালি দেখা গেছে। তো সেরকমই একটা আশা করা হচ্ছিল যে এফআইআই দের দিক থেকে কিছুটা হয়তো বাইং আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এরা 550 কোটি টাকার শেয়ার কিনেছে। দেখুন, এই যে অঙ্কটা এটা ছোট মনে হতে পারে, কিন্তু এর আগে এই এফআইআই এরা কিন্তু বিক্রি করছিল। তো সেই তুলনায় যদি দেখেন তাহলে কিন্তু এটা একটা ভালো ফিগার। এবং সেখানে এই ডিআইআই এরা 4103 কোটি টাকার শেয়ার কিনেছে। এরপরে আমেরিকান মার্কেট ডাও জোন্স এটা একদম সামান্য সবুজে ট্রেড করছে। যদি দেখেন মাত্র 2.45 পয়েন্ট ওপরে উঠে ট্রেড করছে। এবং নাসডাক কম্পোজাইট এটা এখন নিচের দিকেই রয়েছে, এটা 14 পয়েন্ট নিচে ট্রেড করছে। এরপর যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 1.03% নিচে রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.58% ওপরে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.39% ওপরে রয়েছে। উইপ্রোর এডিআর এতে কোনো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.18% বাড়া। মেঘমাই ট্রিপ বেড়েছে 0.64%। এবং তারপরে যদি দেখেন যাত্রা অনলাইন এটা তো গত কয়েকদিন ধরেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। যাত্রা অনলাইন আজকের দিনেও 5.38% বাড়া রয়েছে। এরপরে যদি গ্লোবাল মার্কেট গুলো দেখি, তো ইন্ডিয়ান মার্কেটের পরে যদি দেখেন গ্লোবাল কিছু মার্কেটও কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তবে ইউরোপিয়ান মার্কেট গুলো আজকে নেগেটিভ দিকেই ছিল। তার মধ্যে যদি দেখেন এই জার্মানির মার্কেট ড্যাক্স এটা 0.23% ডাউন। তারপরে ফুটসি এটা সামান্য বাড়া 0.21%। তারপরে ক্যাক 40 এটা 0.50% পড়া রয়েছে। ইউরোস্টক্স এটা 0.25% পড়া। আর এরপর যদি এশিয়ান মার্কেট দেখি, এই জাপানের মার্কেট নিক্কেই এটা 0.77% বেড়ে বন্ধ হয়েছে। তারপর চীনের মার্কেট এটা 0.85% বাড়া। তারপরে হ্যাংসেন এটা সামান্য নেগেটিভে রয়েছে 0.37%। এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখি, সাউথ কোরিয়ার মার্কেটে কিন্তু আজকে একটা বড় পতন লক্ষ্য করা গেছে। সাউথ কোরিয়ার মার্কেট আজকের দিনে 1.50% নিচে রয়েছে। এরপরে গ্লোবাল কিছু নিউজ কভার করব। প্রথমে যদি দেখেন আজকের দিনেই এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আরো কিছু ইউরোপিয়ান ইউনিয়নের লিডারদের সঙ্গে আজকের দিনে মিটিং করতে চলেছেন এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধবিরতির ব্যাপারে। তো এই মিটিং এ এই জেলেনস্কির সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান বহু লিডার কিন্তু উপস্থিত থাকবেন। তার মধ্যে যদি দেখেন বড় বড় কিছু নামও রয়েছে, যেমন ন্যাটো সেক্রেটারি এই মার্ক রুটে রয়েছেন। তারপরে যদি দেখেন এই ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন ইনি রয়েছেন। এরপরে ইউকের প্রাইম মিনিস্টার কের স্টারমার রয়েছেন। তারপরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রয়েছেন আলেকজান্ডার স্টাব। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন রয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরো অনেকে রয়েছেন। জার্মানির প্রেসিডেন্ট রয়েছেন। তার সঙ্গে সঙ্গে ইতালির যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি তিনিও রয়েছেন। মানে আজকে অনেকদিন পর এই ইউরোপিয়ান ইউনিয়নের এতগুলো নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মিটিং এ বসতে চলেছেন। তো এই মিটিং এর উপরেই কিন্তু পরবর্তীকালে ইউক্রেন এবং রাশিয়া এদের মধ্যে যে যুদ্ধ চলছে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। তো এদের মিটিং এ যদি কোনো পজিটিভ নিউজ আসে, মানে ইউক্রেন যদি এদের কিছু দাবি মেনে নেয়, তাহলে কিন্তু এই যে যুদ্ধ সেটা বন্ধ হবে। এবং ইউক্রেন যদি এদের দাবি মেনে না নেয়, তাহলে কিন্তু এই যে যুদ্ধ সেটা কিন্তু চলতেই থাকবে। এরপরে যদি কথা বলি গোল্ডম্যান স্যাচ, তো এটা পৃথিবীর একটা বড় ব্যাংক। তো এই যে ব্যাংকটা মুম্বাইয়ের ওর্লিতে একটা নতুন অফিসও কিন্তু ওপেন করে দিয়েছে। কোম্পানির আগেও মুম্বাই একটা অফিস ছিল। তো কোম্পানি তাদের যে সেই অফিস তারই যে সাইজ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো কোম্পানি কি কারণে তাদের যে অফিসের সাইজ সেটা বাড়িয়েছে, কারণ কোম্পানি বলছে এই ইন্ডিয়া এই মুহূর্তে বিশ্বের মধ্যে 4 নম্বর সব থেকে বড় ইকোনমি। তো এই ইকোনমিতে তারা তাদের যে বিজনেস সেটা বাড়াতে চায়। মানে দেখতেই পাচ্ছেন বিশ্বের যে বড় বড় ব্যাংক গুলো রয়েছে তারাও কিন্তু ইন্ডিয়ার উপরেই ভরসা রাখছে। মানে ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি সেটা আরো ভালো হতে পারে, এটার উপরেই কিন্তু সবাই তাদের নিজেদের যে বিশ্বাস সেটা বজায় রেখেছে। তো যেটা অবশ্যই ভারতের জন্য ভালো। এরপরে যদি কথা বলি ইন্ডিয়ার ভেতরের কিছু খবর নিয়ে, তো ইন্ডিয়ার ভেতরেও আজকে অনেক বড় বড় মিটিং হতে চলেছে। তার মধ্যে যদি দেখেন আজকের দিনেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একটা ফোন কলে কথাবার্তা হয়েছে। এবং যেখানে এই ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই ব্যাপারটা নিয়েই অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। এরপরে আজকের দিনেই ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর জি, তার সঙ্গে চায়নার যে বিদেশ মন্ত্রী ওয়াং ওয়াই, তার মধ্যে কিন্তু একটা মিটিংও হয়েছে। এবং এই মিটিং এ এটাই বলা হয়েছে দুটো দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকলেও এই বিজনেসের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, মানে পজিটিভ ভাবেই কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যেই মিটিং এর মাধ্যমে একটা স্টেবল, তারপরে কোঅপারেটিভ এবং তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড লুকিং রিলেশনশিপ তৈরি করার কথাও কিন্তু বলা হয়েছে। আর এরপরে যদি দেখেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইনি কিন্তু আজকের দিনেই আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় যে ইকোনমিস্টরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু একটা আলোচনাতে বসতে চলেছেন, যেখানে ইন্ডিয়ার যে ইকোনমিক স্ট্যাটাস সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। মানে ইন্ডিয়ার
অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে সেই নিয়ে অনেক আলোচনা হবে। তো সেই ব্যাপারেই কিন্তু আজকের দিনের মিটিং হতে চলেছে এবং এই মিটিং এর উপর নির্ভর করে পরবর্তী কিছু ইভেন্ট কিন্তু প্রভাবিত হতে পারে। মানে যেমন ধরুন এই আরবিআই এর রেট কাট, তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি রেট নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ব্যাপারগুলোও কিন্তু এই মিটিং এর উপরেই নির্ভর করবে। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, এই রিগাল রিসোর্সেস এর যে আইপিও, আজকের দিনেই তার অ্যালটমেন্ট স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো কোথায় গিয়ে চেক করবেন? দেখতে পাচ্ছেন এই যে এমইউএফজি বা লিঙ্কডইন টাইম, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের যে আইপিও এর অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করে নেবেন। কি করে করবেন? প্রথমে গুগলে এই লিঙ্কডইন টাইম এটা লিখে সার্চ করবেন। তো এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাবেন এরকম যে পাবলিক ইস্যু হয়ে রয়েছে, এই যে মুভ লিঙ্কডইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এই প্রথম যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যখন খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোম্পানি দেওয়া রয়েছে, এই সিলেক্ট কোম্পানি এইখানে ক্লিক করবেন। এইখানে দেখবেন নাম চলে আসবে এই যে রিগাল রিসোর্সেস, তো সেটা ক্লিক করে নেবেন এবং তারপরে এইখানে বিভিন্ন রকম অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, প্যান নম্বর, তারপরে অ্যাব নম্বর রয়েছে, ডিপি ক্লায়েন্ট আইডি, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। তো আপনারা এইখানে আপনার যে প্যান নাম্বার রয়েছে সেটা এন্ট্রি করে নেবেন এবং তারপরে এখানে সাবমিট করে দেবেন। তো তারপরে আপনারা আপনাদের যে আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করে নিতে পারবেন। তো এই যে আইপিও কথা বললাম, এর জিএমপি কেমন চলছে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই যে জিএমপি এটা রয়েছে 25.49%। এবং যদি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 160 গুণ সাবস্ক্রাইব কিন্তু হয়েছে। মানে প্রতি 160টা অ্যাপ্লাইয়ে একজন কিন্তু এই আইপিও পাবেন, মানে পাওয়ার যে চান্স সেটা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে যদি কথা বলি জিও সিমের ব্যাপারে, তো এই যে জিও সিম এর যে শেয়ার সেটা আলাদাভাবে তো মার্কেটে লিস্ট নেই, তবে এরই যে পেরেন্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু মার্কেটে লিস্ট আছে। মানে এর মধ্যে জিও সিমের যে বিজনেস সেটা আছে, যদিও পরে এই যে জিও সিমের বিজনেস সেটা আলাদাভাবে মার্কেটে লিস্ট হবে। তবে এই জিও সিম এর জন্য কি নিউজ এসেছে, যদি দেখেন এই জিও কোম্পানি 299 এর নিচে তাদের যে সমস্ত রিচার্জ ছিল সেইগুলো কিন্তু সবই ডিসকন্টিনিউ করে দিয়েছে। মানে সেইগুলো আপনি আর পাবেন না, আপনাকে সর্বনিম্ন এই 299 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এর আগে যদি দেখেন একটা রিচার্জ প্ল্যান ছিল যেখানে আপনি 209 টাকা রিচার্জ করে এই 22 দিনের জন্য 1 জিবি করে পার ডে ডেটা পেতেন, তো সেটা উঠে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা রিচার্জ প্ল্যান ছিল 249 টাকায়, যেখানে আপনি 28 দিন 1 জিবি করে ডেটা পেতেন। তো এই যে প্যাক গুলো সেগুলো কিন্তু সবই উঠে গেছে এবং এখন সর্বনিম্ন যে প্যাক সেটা রয়েছে 299 টাকা, যেখানে আপনি 28 দিন 1.5 জিবি করে ডেটা পাবেন। তবে এইখানে কিন্তু এটা ভেবে কোনো লাভ নেই যে আপনি আপনার সিম সেটা পরিবর্তন করবেন বা পোর্ট করে নেবেন, কারণ আরো যে প্লেয়ার গুলো রয়েছে যেমন এয়ারটেল এবং ভোডাফোন, এদেরও যে সর্বনিম্ন প্যাক সেটা কিন্তু 299 টাকা থেকে শুরু হচ্ছে। এবং যদি দেখেন এদের যে 299 টাকার প্যাক সেখানে কিন্তু 1 জিবি করে পার ডে ডেটা দেওয়া হয়, আর সেখানে এই জিও এরা কিন্তু 1.5 জিবি করে ডেটা দিচ্ছে। আর অন্যদিকে যদি দেখেন বিএসএনএল, এদের কিন্তু প্যাক কিছুটা সস্তা রয়েছে কিন্তু এদের যে পরিষেবা সেটা কিন্তু অত্যন্ত খারাপ রয়েছে। তো এর ফলে কি হবে, যে সমস্ত জিও ইউজার আগে এই 209 টাকা 249 টাকা রিচার্জ করতো তারা সেটা করতে পারবে না, তাদের কিন্তু এখন সর্বনিম্ন 299 টাকা করে রিচার্জ করতে হবে। তো এর ফলে জিওর যে বিজনেস সেটা কিন্তু বাড়বে বা রেভিনিউ বাড়বে। এর পরের কোম্পানি এসকট কুবোটা লিমিটেড, তো এই কোম্পানিটা অটো সেক্টরে কাজ করে থাকে, সেই কারণের জন্য যদি দেখেন এটা তো 6.13% বেড়েছে। তবে এই কোম্পানির জন্য আরো একটি ভালো খবর এসেছে, যদি দেখেন এই কোম্পানিটা ইনপুট ট্যাক্স ক্রেডিট এই হিসাবে প্রায় 46.37 কোটি টাকা জিএসটি রিফান্ড পেয়েছে। তো এটা কিন্তু কোম্পানির সরাসরি খাতায় চলে এলো, তো যেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো। এরপরে যদি কথা বলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা কুস প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ধরনের যে মিসাইল সেগুলো তৈরি করতে চলেছে। তো সেই ব্যাপারে কিছু নিউজ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন বেল টু ম্যানুফ্যাকচার ডিফেন্স মিসাইল সিস্টেম ফর আর্মি আন্ডার প্রজেক্ট কুস। মানে এই যে প্রজেক্ট কুস রয়েছে এর আন্ডারে এই যে বেল এই কোম্পানিটা কিছু ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করবে ভারতীয় আর্মিদের জন্য। তো এই প্রজেক্টে এই বেল এরা কিন্তু বিভিন্ন ধরনের যে মিসাইল সেগুলো তৈরি করবে এবং তাদের মধ্যে যদি দেখেন এই যে ফার্স্ট ভেরিয়েন্টটা রয়েছে সেটাকে কিন্তু এই বছরের মধ্যেই ট্রায়াল দিয়ে রেডি করে ফেলতে হবে। আর এই প্রজেক্ট কুসের আন্ডারে এই যে বেল এই কোম্পানিটা 4টে বিভিন্ন ধরনের যে মিসাইল রয়েছে সেইগুলো তৈরি করবে। এর পরের কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, তো দেখতে পাচ্ছেন হিন্দুস্তান জিঙ্ক টু ইনভেস্ট 3,823 crore টু বিল্ড টেইলিং রিপ্রসেসিং প্ল্যান্ট। মানে এই হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা 3,823 কোটি টাকা খরচ করে একটা এই যে টেইলিং রিপ্রসেসিং প্ল্যান্ট রয়েছে সেটা তৈরি করবে। তো এই যে টেইলিং রিপ্রসেসিং প্ল্যান্ট এটা কি জিনিস, এই কোম্পানিটা কি কাজ করে থাকে, মাইনিং করে বিভিন্ন যে খনিজ দ্রব্য সেইগুলো উৎপাদন করে থাকে। তো মাইনিং করার পর যে বজ্র পদার্থগুলো তৈরি হয়, তো সেই যে বর্জ্য পদার্থগুলো থাকে সেইগুলোর মধ্যে কিছু প্রয়োজনীয় খনিজ দ্রব্য থেকে থাকে। তো সেইগুলোকে পরিশোধন করার জন্য এই যে টেইলিং রিপ্রসেসিং প্ল্যান্ট সেইগুলোর প্রয়োজন হয়। মানে এই প্ল্যান্টের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেইগুলোর মধ্যে থেকে যে প্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে সেইগুলোকে আবার বার করে নেওয়া যায়। তো কোম্পানিটা এরকম
সেরকমই একটা প্ল্যান তৈরি করতে চলেছে এবং কোম্পানিটা এটা পরবর্তী 28 মাসের মধ্যে তৈরি করে ফেলবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানি তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটাও কিন্তু ডবল করতে চলেছে। এরপরে যদি কথা বলি শিপ বিল্ডিং কোম্পানিগুলো নিয়ে, তো শিপ বিল্ডিং কোম্পানিগুলোর জন্য কিছু পজিটিভ নিউজ এসেছে। এখানে দেখতে পাচ্ছেন মাঝগাঁও ডক জিআরএসি ইন ফোকাস, শিপিং কুড বি গেটিং অ্যান ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস, মানে এই কোম্পানিগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস পেতে চলেছে। তো এর ফলে কি হবে, এই কোম্পানিগুলো খুব কম ইন্টারেস্টে এবং আগের থেকে আরো সহজে ফান্ডিং পাবে, তো যেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো। এরপরে যদি কথা বলি এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এই কোম্পানিটার ব্যাপারে, তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে না আমি দেখতে পাচ্ছেন রয়েছে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, মানে বিভিন্ন যে কমোডিটি রয়েছে সেইগুলো এক্সচেঞ্জের জন্য যে ট্রেডিং ফ্লোরের প্রয়োজন হয় সেটাই এরা প্রোভাইড করে থাকে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা এলাচের যে ট্রেডিং ফ্লোর সেটাও প্রোভাইড করছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 1.80% বেড়েছে এবং আজকের দিনে এই কোম্পানিটা নিকেলের যে ফিউচার্স সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো এই কারণে এই কোম্পানিটা আজকের দিনে 4%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়াও এই কোম্পানিটা কিছুদিন আগে ইলেকট্রিসিটির যে ডেরিভেটিভস সেটাও কিন্তু মার্কেটে লঞ্চ করেছে। এর পরের কোম্পানি দিলীপ বিল্ডকন লিমিটেড। তো যদি দেখেন এই কোম্পানির যে জয়েন্ট ভেঞ্চার রয়েছে তারা গুরগাঁও মেট্রো প্রজেক্টের জন্য একটা 1,500 কোটি টাকার প্রজেক্ট পেয়েছে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি আজকের দিনে তার যে শক্তি সেটা আবার কিছুটা ফিরে পেয়েছে, এই মুহূর্তে 87.33-এর কাছে চলছে। তারপরে যদি গোল্ড দেখি, গোল্ডও কিছুটা দুর্বল হয়েছে। যদি দেখেন কিছুদিন আগেই প্রায় 1,04,500-এর উপরে চলছিল, সেইখান থেকে এখন প্রায় 2,000 টাকার কাছাকাছি পড়ে গেছে। আর এরপর যদি ক্রুড অয়েল দেখি, ডব্লিউটিআই ক্রুড এটা এখনো 63 নিচেই রয়েছে, 62.93-এর কাছে চলছে এবং ব্রেন্ট ক্রুড এইটা 66.03-এর কাছে চলছে। আর শেষে আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাউ জোন্স এই মুহূর্তে আবার লাল নিশানে চলে এসেছে, এই মুহূর্তে 34 পয়েন্ট নিচে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজিট দেখি, নাসডাক কম্পোজিট তো লালেই চলছিল, তো সেইখান থেকে যদি দেখেন আরো অনেকটা নিচে পড়ে গেছে। নাসডাক কম্পোজিট এই মুহূর্তে 0.24% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।